ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। উপস্থিত সকলকে শুভেচ্ছা। আমি আর আলাদা করে শুভেচ্ছা, নমস্কার, অভিনন্দন এই সমস্ত কাকে কোনটা ভাগাভাগি করে এরকম বলছি না। তার কারণ আমি এখানে এসেছি মোটামুটি মিনিট 15-20 হলো। তার মধ্যে আমার মনে হয়েছে আমার সকালে এক জায়গায় অনুষ্ঠান ছিল, সেটা কিরকম বলবো, খুব অফিসিয়াল ফর্মাল একটা অনুষ্ঠান। সেখানে অনেক সময় খেয়াল রাখতে হয় যে কারা কারা, আপনারা জানেন যে কে কে বলছেন। তারপর রাজনীতির একজন মানুষ ছিলেন, তিনি অনেকটা দেরি করে এলেন এবং অনেকটা তাড়াতাড়ি চলে গেলেন এবং অনুষ্ঠানটাকে মোটামুটি বিপর্যস্ত করে দিয়ে চলে গেছেন। তো সেই সমস্ত একরকমের পরিবেশ থাকে, সেটা অফিসিয়াল পরিবেশ। কিন্তু আপনাদের এইখানকার সম্বন্ধে আমি কিছু কিছু জানতাম, আর এসে যেটা মনে হচ্ছে যে না, এখানে অফিসিয়াল নয়, ইনফর্মাল একটা পরিবেশ। সেই জন্য এরকম সম্ভাষণের বিড়ম্বনা আলাদা করে বাড়ালাম না। শুধু মাঝখান থেকে হয়েছে কি, আমি একটু সংশয়ের মধ্যে পড়ে গেছি। তার কারণ শুভেনবাবু আমাকে বলেছিলেন যে বিএনমেক প্রতিষ্ঠানের নাম, এবং অধ্যাপক সৌভিক চট্টোপাধ্যায় আমাদের জুনিয়র প্রফেসর, তার কাছ থেকেও শুনেছি। কিন্তু আমি বিএনমেক এর উপর বলবো ব্যাখ্যা করে, এবং বিগত কত বছরে হয়নি। সুতরাং সোমনাথ বাবু ইন এবং অজ্ঞতা আউট এরকম গোছের ব্যাপার হয়ে গেলে কিনা সেরকম আরেকটা আশঙ্কা তার থেকেও তৈরি হচ্ছে। তাই ওইরকম সিরিয়াসলি আমরা নেবো না, পারস্পরিক একটা মত বিনিময় বা ভাব বিনিময়ের জায়গাতে আছি, এইভাবে ভেবে নেওয়া যেতে পারে। বিএনমেক এমনি কোনো ব্যাখ্যা আলাদা করে পাওয়া যায় না, না কোনো ধর্মগ্রন্থে পাওয়া যায়, নাকি ওই যে একটু আগে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল যেরকম আর কি, যে আমার সাফল্যের পেছনে সেরকম বিএনমেকের সংজ্ঞার পেছনে অমুক বইয়ের অবদান ইত্যাদি, সেইভাবে কোনো বইতে পাওয়া যায় না। তো কিন্তু বিএনমেক খুব প্রচলিত শব্দাবলী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একদিক দিয়ে সুবিধে কি, যে যারা খুব বড় মাপের মানুষ হন তারা খুব ছোট ছোট করে কথাবার্তা বলেন, এবং কেউ কেউ বলেন যে তুমি খুব ছোট্ট করে পুরো ব্যাপারটাকে যদি বলে দিতে পারো, তাহলে সেটাই হচ্ছে মুন্সিয়ানা। বড় করে ব্যাখ্যা করে জটিল করে সবাই তো বলতে পারে, কিন্তু কত ছোটর মধ্যে পুরো ব্যাপারটাকে পরিবেশন করতে পারো। সোশ্যাল মিডিয়ার যে যুগ, তাতেও আমরা সবাই জানি যে ছোট করে বলার অভ্যেস আছে। আমি নিজে আগে ওরকম ছোট করতাম না, কিন্তু দেখছি যে স্টুডেন্টরা ক্রমশ করে চলেছে। ইউ আর ওয়াইও কেউ লেখেই না, শুধু ইউ। হ্যাভ কেউ লেখে না, এইচ ভি। সুতরাং ভবিষ্যতে যে শিশু বড় হয়ে উঠবে, তার আর ওই হ্যাভ আর হ্যাভ নট সবই গিয়ে এইচ ভি ইত্যাদিতে পরিণত হবে বলে মনে হয়। এবং এত সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আমি যখন ভাবি যে হ্যাঁ, মোটামুটি স্টুডেন্টদের যে সংক্ষেপ যেগুলো করে সেগুলো সব জেনে গেছি, তারপরে দেখি আমাকে পুরো পরাস্ত করে, হতাশ করে একজন এমন একটা লিখেছে যে আমাকে গুগল সার্চ করে বার করতে হলো যে এটার মানেটা কি আছে। সুতরাং সংক্ষিপ্ত করে নিয়ে আসা যেটা, সেটার মধ্যে একটা আধুনিকতার সঙ্গে ব্যাপারটা যুক্ত হয়ে যাচ্ছে, যে চলো তোমারও টাইম কম, আমারও টাইম কম, ওদের কম সময়ের মধ্যে যা বলবার বলবো। এই যদি বলি যে আধুনিক কালে, তার মানে 2025 থেকে 2026 এই সংক্ষেপ করার ব্যাপারে আরো মাস্টারি তাদের আছে, আরো পারদর্শিতা আছে। 2027 হয়তো আরো হবে। সোজা কথায়, আপনার যত সময় বাড়বে তত লোকে সংক্ষেপ করবে। কিন্তু এর উল্টো একটা গল্প আছে, সেটা হচ্ছে যে যদি আগে 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 চলে যাই, তখন কি লোকে সংক্ষেপ করবার কায়দাটা জানতো? সেটার উত্তর হচ্ছে যে হ্যাঁ, জানতেন তারা। আমাদের যে বেদ উপনিষদ যা বলা হয়, যে এত সংক্ষিপ্ত ভাবে তারা মেন কথাটাকে ধরে দিয়েছেন, যে অদ্ভুত। এবং সেখানে তাদের বাগাড়ম্বর নেই, এবং শব্দের ইকোনমি যাকে বলে, ইকোনমি অফ ওয়ার্ডস, সেটা বেদ উপনিষদের মধ্যে, আমাদের ইন্ডিয়ান স্ক্রিপচারাল টেক্সটের মধ্যে ব্যাপকভাবে পাওয়া যায়। আর এই সংক্ষিপ্তকরণের জাদু সবচেয়ে বেশি যেটার মধ্যে আছে, তাকে 2 অক্ষরের শব্দ, তাকে বলে মন্ত্র। মন্ত্র যার মন্ত্র লাভ হয়েছে, যার হয়নি, তারা জানেন যে সংক্ষিপ্তকরণের মধ্যে জাদু আছে। জাদু বলতে তার কাছাকাছি আর কি শব্দ আছে? ম্যাজিক আছে। আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে ভগবানের ক্ষেত্রে, দেবতা এবং দেবীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে জাদুর মতোই। জাদু জীবন যাদের, মিরাকুলাস লাইফ যাদের, তাদের জীবনের কাহিনীকে বলা হয় লীলা। লীলা করছেন তিনি, এবং সেটাকে বাঙালিরা অনেক পদার্থে নিয়েছে। কিন্তু সত্যি সত্যি যদি আমরা পুরনো অর্থে চলে যাই, তাহলে হচ্ছে যে ভগবান ভগবতীর যে অদ্ভুত জীবন, মা সীতার যে অদ্ভুত জীবন, তার জন্য আলাদা শব্দ আছে। সেই শব্দটাই হচ্ছে যে লীলা। জীবন নাট্য বলতে
আমাদের কোনো অসুবিধা থাকে না, সেইখান থেকেই বলা হয়েছে যে লীলা, দেখো একটা জীবনের মধ্যে দিয়ে কত রকমের ডাইমেনশন বেরোতে পারে। এবং সেখানে শ্রীকৃষ্ণ, আবারও বলছি, শ্রীকৃষ্ণকে নিয়ে হালকামির শেষ নেই। এবং যতটা আমরা হালকামি করছি ততটাই আমাদের গায়ের উপরেতে ময়লা আবর্জনা পড়ছে। কিন্তু যদি সত্যিকারের শ্রীকৃষ্ণ অ্যাট ইজ বেস্ট, তাকে যদি ভাবি, তাহলে দেখা যাবে যে আরে বাবা রে বাবা, দারুণ জিনিস আছে তার মধ্যে, তা অনেক মাল্টিফ্যাসেটেড ডাইমেনশনের একজন পুরুষ মানুষ, যিনি কিনা যে কোনো পুরুষ বা নারীর অনুসরণযোগ্য। এবং সেই কৃষ্ণ নাম বলা হয় যে কৃষ্ণ নাম, ওই নামের মধ্যে অদ্ভুত আছে যে তোমার দীক্ষা হয়ে থাকুক বা না থাকুক, তুমি যদি একটু শুদ্ধ মনে কৃষ্ণ নাম করতে থাকো, then it will work wonders within you। তার মানে যে তার একেবারে চারটে হাত বেরিয়ে যাবে, পরীক্ষায় চাকরি পেয়ে যাবে, আরো আরো নানান রকম জিনিস হতে হবে, তা নয়। কিন্তু তার ভেতরটা শুদ্ধিকরণ হতে থাকবে, ভেতরটার মধ্যে অদ্ভুত একটা শুদ্ধতা আসবে, অদ্ভুত একটা প্রসন্নতা আসবে। সেম হোল্ডস গুড ফর দ্য নেম অফ, ইন কেস অফ দ্য নেম অফ রাম। কেউ যদি রাম নাম বলতে থাকে তার ভেতরেতে, আবারও কোনো এর মধ্যে পলিটিক্যাল অ্যাঙ্গেল নেই, কিন্তু যদি ওই নাম বলতে থাকে ক্রমাগত, তাহলে একটুখানি বিশ্বাস, প্রচুর বিশ্বাস থাকলে তো তুমি সাধু সন্ন্যাসী হয়ে গেলে, কিন্তু অবিশ্বাস নেই, আফটার অল একটুখানি বিশ্বাস আছে, এই জায়গা থেকে যদি কেউ ধারণ করতে থাকে, তাহলে তার ভেতরেতে অন্যরকম কিছু একটা আসবে। সে দেখবে যে আমাকে আয়নায় যেমন দেখতে ছিল তেমনই দেখতে আছে, কিন্তু আমার অন্তঃকরণ, আমার ভেতরকার যে প্রকৃতি, সেটা বদলে যাচ্ছে। আমরা কোথায় এলাম? আমরা চলে এলাম যে 2026 থেকে 2025, 2024, 2023, এইভাবে যদি ব্যাক করতে যাই, ব্যাক করতে থাকি, তাহলে দেখবো যে একটা ছোট্ট নামের মধ্যে অনেক কিছু ধরা আছে। এই ব্যাপারটা আমাদের ভারতবর্ষের ইতিহাসের মধ্যে আছে। ঠিক আছে, আমি আমি করে নিচ্ছি। থ্যাংক ইউ। ভারতবর্ষের ইতিহাসের মধ্যে এটা আছে, এবং বলা হয় যে যারা বয়স্ক মানুষ অনেকে, যারা এই ব্যাপারগুলো খুব বিশ্বাস করেন, যারা বলবেন যে হ্যাঁ এই বক্তা খুব ঠিক ঠিক বলছে, তিনি বলবেন যে আরে ও তো এক কথায় বলে দেওয়া যায়, সেটা হচ্ছে নামের বিপুল শক্তি। We can keep it within quotes, যে নামের বিপুল শক্তি, যে ভগবানের নাম, সেটা যদি উচ্চারণ করা হয় তার মধ্যে যে বিরাট শক্তি। এবং সবচেয়ে বেশি শক্তি প্রায় ভারতবর্ষ কোনো দ্বিধা দ্বন্দ্ব বিতর্ক না করে বিশ্বাস করেছে ইন দ্যাট ম্যাজিক্যাল সাউন্ড, ইন দ্যাট ম্যাজিক্যাল ইমোজি, সেটা হচ্ছে ওমকার। আপনাদের দিক থেকে দেখতে গেলে এরকম। তো তাকে আমাদের ইমোজি বলতে কোনো অসুবিধা নেই। তার কারণ হচ্ছে আমি নিজে লেখালেখি করতে গিয়ে দেখি, বা হোয়াটসঅ্যাপে বা অন্য কোথাও লিখতে গিয়ে দেখি, যে সত্যি সত্যি আমাদের সীমাবদ্ধতা ছিল বই কি, যে আধুনিক প্রজন্ম কি একটা উদ্ভট করছে এটা বললে মানে হবে না। কারণ আমি একটা কথায় যদি আমার মনের ভাবটাকে প্রকাশ করতে চাই, তাহলে আমাকে যতগুলো শব্দ ব্যবহার করতে হতো, তার থেকে অনেক কম শব্দ ব্যবহার করে একটা ইমোজি দিয়ে দিলাম, তাহলে অদ্ভুত মানে তৈরি হয়। সেটা আপনাদের কারোর কাছে আলাদা করে ব্যাখ্যা করার দরকার হয় না। আমি আমার ভাবতে ইচ্ছে করে, এবং আমি মোটামুটি নিশ্চিত জানেন যে ভবিষ্যতে যদি টিচার খুব গোঁড়া না হন, তাহলে তিনি ছাত্রছাত্রীদের আনসার স্ক্রিপ্টে ইমোজিকেও উৎসাহিত করবেন, যদি সেটা ডাইলিউট না হয়, যদি সেটা দুষ্টু বুদ্ধি প্রসূত না হয়। আমাদের অন্তত সাহিত্যের ক্ষেত্রে এই অক্ষর এবং ইমোজি, এই দুটো মিলে এক নতুন বার্তাবাহক হয়ে যাবে বলে আমার মনে হয়। and we come back to that magical symbol or emoji called om। এই ওমকার, তার মধ্যে বড়রা ব্যাখ্যা করেছেন, পণ্ডিতরা ব্যাখ্যা করেছেন যে ওই তিনটে অক্ষর আছে, অ, উ আর ম, এর সঙ্গে সৃষ্টি স্থিতি প্রলয়ের যোগ। এসব কথা কেউ নিতই না, এসব কথা কালের সঙ্গে সঙ্গে ভেসে যেত, যদি না এর মধ্যে ইমেন্স স্ট্রেংথ থাকতো, এবং এটা যদি না ভেরিফায়েবল হতো। বহু নারী এবং বহু পুরুষ তাদের নিজের জীবনের ওমকার উচ্চারণ করে অসাধারণ জায়গায় চলে গেছেন। আবারও বলছি, অসাধারণ জায়গায় চলে গেছেন মানে বিরাট জাগতিক সাকসেস লাভ করেছেন তা নয়। অসাধারণ জায়গায় চলে গেছেন মানে তোমার মুখ দেখে তোমার ভবিষ্যৎ বলে দিতে পারি, ওই রকম জায়গাতেও নয়। তাহলে কোন জায়গায় চলে গেছেন? যে ভেতরের যে অনেকটা ক্লাউড থাকে, ব্ল্যাক ক্লাউডস প্রত্যেক মানুষের মধ্যে আছে, সেই ব্ল্যাক ক্লাউডস গুলো সরে গিয়ে যদি সুনীল আকাশের প্রকাশ হয়, সুনীল আকাশের সেখানে যদি বিভাস হয়, তাহলে সুনীল আকাশ যদি প্রকাশিত হয়, সেইটা ওই ওমকার বা ওম শব্দ অক্ষরের উচ্চারণের মধ্যে দিয়ে হয়ে গেছে। এবং সেখান থেকে তারা বলেছেন যে প্রাচীন মুনি ঋষিরা জানতেন যে একটা লেটারের মধ্যে সমস্ত কিছুকে কি করে পুড়ে দেওয়া যায়। প্রচুর শক্তি একটা লেটারের মধ্যে পুড়ে দেওয়া রয়েছে। আমাদের ফিজিক্সে আছে, অন্যত্রও আছে, যে সমস্ত শক্তি সংহত হয়ে একটা বিন্দুতে চলে এসেছে। যেটা বললেই লোকে বলবে যে একটা রিল দেখেছিলাম বটে, ভিডিও দেখেছি বটে,
একজন অগ্রগণ্য ফিজিসিস্টের কথার মধ্যে এসব শুনেছি বটে, যে সমস্ত শক্তি কনডেন্সড হয়ে একটা জায়গায় চলে এসেছে। দ্য সেম হ্যাজ হ্যাপেন্ড ইন ইন্ডিয়া, যে তারা কি করেছেন, যে সমস্ত ভালো শক্তি, সমস্ত ঝোড়ো হাওয়ার মতো সুবাতাস, যেটা মানুষকে বিপর্যস্ত করে দেয় না কিন্তু ভেতরকার কালো মেঘকে উড়িয়ে দেয়, এবং সেইটা নিয়ে এসে সংহত করে ওমকারের মধ্যে রাখা আছে। যেখান থেকে আজকে বিকেলের প্রসঙ্গে চলে আসতে চাইবো, সেটা হলো যে ওই রকমই ছোট্ট উচ্চারণ, সংক্ষিপ্ত উচ্চারণ হচ্ছে বি অ্যান্ড মেক। বি অ্যান্ড মেক যদি বলি, বি 2 আর 3 5 8 4 9, 9টা অক্ষর, মাঝখানে স্পেস ধরলে 11টা। এই পুরো 11টার যে জায়গাটা, 11টার যে স্ট্রিং, তার মধ্যে স্বামী বিবেকানন্দ অসাধারণ জিনিস ধরে দিয়েছেন। এবং যেমন ওঙ্কারের পূর্ণাঙ্গ ব্যাখ্যা কোথাও পাওয়া যাবে না, নানান জায়গায় থাকবে, কিন্তু সেটা নিজের মন দিয়ে, কৃষ্ণ নামের যে অপূর্ব প্রভাব, সেটা কোনো বইতে লেখা থাকবে না, নিজের জীবনের সাধনা। তেমনি বি অ্যান্ড মেক কোথাও আলাদা করে লেখা নেই, অন্তত আমি কোথাও পাইনি। কেউ যদি নেট সার্চ করেন দেখবেন এক একটা জায়গা থেকে, একটা প্ল্যাটফর্ম থেকে এক রকমের উত্তর আসবে। এখন তো এআই ও নয় নয় করে অনেকগুলো জায়গা হয়ে গেছে, সে বিভিন্ন রকমের উত্তর আসবে, এবং সেটাই স্বাভাবিক, কারণ এটা একটা জীবন সাধনার মতো যে স্বামীজি কি বলতে চাইছেন বি অ্যান্ড মেক দিয়ে। সুতরাং আপনাদের সামনে যিনি বসে আছেন, তিনিও তার উপলব্ধির জায়গা থেকে, তার হিসেব নিকেশের জায়গা থেকে, তার অ্যাসেসমেন্টের জায়গা থেকে, তার অভিজ্ঞতার জায়গা থেকে হয়তো বলবার চেষ্টা করছেন যে বি অ্যান্ড মেক কি। খুব ব্যাপারটা এমনিতে সোজা। ওই যে আবারও বলছিলাম যে সহজ, কিন্তু ওঙ্কার একটা ক্লাস 2 এর ছেলেকে বা মেয়েকে, এখন বাচ্চারা আরো আগেই কথা বলতে শুরু করে, সুতরাং যে সময় থেকে সে কথা বলতে শুরু করছে, বাবা মা বলতে শুরু করছে, তখন থেকেই যদি তাকে ওঙ্কার শিখিয়ে দেওয়া যায়, তার কোনো অসুবিধা নেই। বাবা মা শেখাবেন কি শেখাবেন না আলাদা কথা, কিন্তু ছোট বয়স থেকেই ওই একটা অক্ষর শিখিয়ে দেওয়াটা কোনো ব্যাপার নয়। সেরকমই তো এখন যে ইংলিশ রাইমস পড়ছে, এটা করছে ওটা করছে, তখন যদি তাকে বি অ্যান্ড মেক শিখিয়ে দেওয়া যায়, তো সে শিখে যাবে। এতটাই সহজ, কোনো জটিল ইংরেজি টেংরেজি কিন্তু কিছু নেই। সেই বি এর মধ্যে কি রয়েছে, যে তুমি হয়ে ওঠো, তুমি হয়ে ওঠো, যা তুমি হতে চাইছো সেটা হয়ে ওঠো। আর মেক হচ্ছে অন্যদেরকেও গড়ে তোলো। কি হয়ে উঠবে? আজকে হচ্ছে 19শে জুলাই, গতকাল যে 18ই জুলাই, সেই 18ই জুলাই অদ্ভুত, মানে ভারতবর্ষের ইতিহাসে প্রথম ঘটেছে যেটা, সেটা হচ্ছে যে আমাদের একটা প্রাইভেট কোম্পানি, স্টার্ট আপ কোম্পানি একটা, সে কি করেছে, তারা যে অরবিটাল রকেট যাকে বলে, সেইটা উৎক্ষেপণ করেছে শ্রীহরিকোটার টেস্ট রেঞ্জ থেকে, এবং সেটা অরবিটে একেবারে নিখুঁত ভাবে স্থাপিত হয়েছে, যেটা ভারতবর্ষের ইতিহাস রচনা করেছে। তার কারণ হচ্ছে যে অরবিটাল রকেট আগে অনেক উৎক্ষিপ্ত হয়েছে, কিন্তু এই প্রথম একটা প্রাইভেট কোম্পানি, পুরো ব্যাপারটা প্রাইভেটাইজ করে দেওয়া হয়েছে। এমনিতে গায়ে কাটা দেওয়ার মতো ব্যাপার, যে রাস্তায় বেরোলে আমি সরকারি পরিবহনও পেতে পারি, আবার ওলা উবেরের মতো প্রাইভেট কিছু পেতেও পারি, কিন্তু তাই বলে আকাশে, আকাশটা তো পুরোপুরি সরকারের অধীনে থাকা উচিত, সে যে দলই হোক না কেন, কিন্তু সেই আকাশটাকে প্রাইভেটাইজ করে দেওয়া হয়েছে। ভঙ্গিটা হচ্ছে এই ওলা উবেরের মতো, কে আসবে বলো, আমার সঙ্গে টাকার লেনদেন ঠিক করে নাও, এবার তুমি আকাশে ছাড়তে পারো। এবং সে তারা যেটা ছেড়েছে সেটা হচ্ছে গভর্নমেন্টের অনুমতি নিয়ে যেটা ছেড়েছে, সেটা হচ্ছে অরবিটাল রকেট, এন্ড দিস হ্যাজ বিন লঞ্চড অন 18th of July 2026। এই যে একটা অরবিটাল রকেট সে ছাড়ছে, এবং সেটা গিয়ে কক্ষপথে যাচ্ছে, সেখান থেকে আবহাওয়া থেকে আরম্ভ করে অনেক কিছু মনিটরিং সম্ভব হবে বাই দ্য পেলোডস ইনস্টলড ইন দ্য অরবিটস অরবিটালস। সেইটা আমাদের একটা, যদি কোনো তরুণ বা তরুণীর কাছে এই স্বপ্নটা থাকে, সেটাকে আমি বি এর মধ্যে আনতে চাইবো। শুভেন বাবু কোন অ্যাঙ্গেল থেকে ভেবেছেন জানি না, হয়তো ভেবেছেন যে এই বক্তা এসে ধর্মের আঙ্গিকে বলবেন, সেই ভাবাটা কোনো অসঙ্গত নয়, একদম ঠিকঠাক। কিন্তু আমি একটু অন্যদিকে যাই, যেতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে যদি কেউ ভাবে, যে যদি কোনো আধুনিক প্রজন্মের ছেলে বা মেয়ে ভাবে যে আচ্ছা স্পেসে এরকম, উনি এটা কি বলছিলেন অরবিটাল রকেট, এবং এটা যারা করছে এরা কারা, আমেরিকা চায়নার লোকজন আছে, কোথাও দেখা যাবে একটাও নেই। যারা আছে তারা দুপুর বেলায় ভাত খায়, অথবা রসম খায়, অথবা ওই ধরনের কিছু খায়, আপনার আমার মতো বাড়িরই ছেলে মেয়ে তার সমস্ত। এবং আমি নিজে ডিফেন্স আর&ডি অর্গানাইজেশনে কাজ করেছি, ইসরোতে ছিলাম না, ডিআরডিও তে ছিলাম, সুতরাং আমি এই ব্যাপারগুলো জানি, যে একদম সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষজনে ভর্তি, when we are talking about the frontline scientists of India। এই সেখানে তাদের হাত ধরে এই যে অসাধারণ কাজ হচ্ছে, যে তোমার বেলঘরিয়া থেকে যদি কেউ বলে ডালহৌসি যেতে হবে, এটা যেমন একটা সাংঘাতিক কিছু কাণ্ড নয়, সেরকম ভাবে উই হ্যাভ অ্যাচিভড
দ্যাট এক্সপার্টাইজ বাই মিনস অফ হুইচ আমরা কি করতে পারি, ওই অরবিটালে প্লেস করে দিতে পারি। বেলগোরিয়া থেকে ডালহৌসি যাওয়ার মতো একটা জলভাত মতো ব্যাপার আমাদের যদি হয়ে গিয়ে থাকে, এবং একটা ছেলে বা মেয়ে যদি ভাবে যে আমি ওই জিনিসটা করব, তাহলে এই স্বপ্নটাকে আনতে চাই এই জন্যে যে আমাদের উপরে প্রচুর শোষণ হয়েছে। সুতরাং এটা খুব বাজে হবে, বোকা বোকা হবে, আপত্তিকর হবে যদি আমি বলি যে আমাদের ছেলে মেয়েদের আগে ধর্মের জায়গাটা বুঝতে হবে। আরে সে যদি তার নিজের পায়ের তলায় মাটিটা না পায়, কোথায় দাঁড়াবে সেই জায়গাটা যদি না পায়, তাহলে আমাদের ধর্মের দেশ, এ ধর্ম মানছে না, মোবাইল করছে, এ করছে, ও করছে, ওকে ও যা করছে তার মধ্যে থেকে ওকে দাঁড়াবার মতো, পায়ের তলায় মাটি আনবার মতো একটা জায়গা দিতে হবে। তবে হ্যাঁ, অধর্মের পথে করবে না, কিন্তু চলো প্রথমে পায়ের তলায় মাটি আনবার জায়গাটা দিতে হবে। এবং আমি যেটা বলছি সেটা হচ্ছে যে তার পায়ের তলায় মাটি থাকবে, কিন্তু যে জিনিসটাকে নিয়ে কাজ করছে ও মাটি থেকে উপরের দিকে উঠে যাবে। and that is a wonderful experience, যে এরকম একটা টপ গ্রেড জিনিস তৈরি করা যাবে। তাই কোনো আমি যদি ইয়াং কমিউনিটির জন্য ভাবি যে প্রথমে হচ্ছে নিজেকে তৈরি হতে হবে, এবং তৈরি হওয়ার জন্য একটু ধর্ম লাইনে ধর্ম গন্ধ নিয়ে যে কথাগুলো আসে সেগুলোকে না একটু পরেই ভাববো, কিন্তু আগে ভাবছি যে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। এই গতকাল 18ই জুলাই 2024 আবার রাত্রি 10টার দিকে প্রেস মিডিয়াতে যে খবরটা এসেছে সেটা হচ্ছে যে আমাদের IISc ব্যাঙ্গালোর তারা কি করেছেন, তারা যেটা করেছেন সেটা হচ্ছে একটা অদ্ভুত জিনিস তৈরি করেছেন, যে ডায়াবেটিস যাদের আছে তাদের ওই ডায়াবেটিক ম্যানেজমেন্টের জন্য বিদেশের অনেক সব খরচা করে অনেক রকমের প্যাকেজ আছে। আমরা সবাই প্রায় জানি যে ডায়াবেটিক ম্যানেজমেন্ট মানে ওর মধ্যে নানান রকম ব্যাপার আছে, তোমার বয়স, তোমার সেক্স, তোমার ফুড হ্যাবিট, তোমার ফিজিক্যাল এক্সারসাইজ, হ্যানা ত্যানা নিয়ে টিয়ে সেইখান থেকে একটা ওষুধেতে এসে পৌঁছানো যে এই ওষুধটা তুমি খাবে, এতটা এক্সারসাইজ করবে, এই খাবার খাবে, তারপরে এই ওষুধ খাবে, এই সমস্ত নানান রকমের আছে। কিন্তু ডায়াবেটিক ম্যানেজমেন্টের জন্য অনেকটা পরিমাণে তথ্য লাগে। এইটা AI এর যুগে নতুন একটা রূপ নিয়ে নিয়েছে, যে AI এর যুগে একটা কোনো মানুষ যিনি আমার কাছে এসছেন তার সম্পর্কে যে তথ্য, প্রচুর তথ্য নেব এবং সেটা সারা পৃথিবীর মানুষের তথ্যের সঙ্গে মেলাবো, মিলিয়ে বলবো যে আপনার ওরাল ওষুধ খেতে হবে না, আপনাকে ইনসুলিন নিতে হবে না, কি করতে হবে। এই ডায়াবেটিক ম্যানেজমেন্টটা এখন একটা বিশাল তথ্য হ্যান্ডলিং, ডেটা হ্যান্ডলিং এর জায়গা, এবং সেখানে IISc ব্যাঙ্গালোর অদ্ভুত সাফল্য পেয়েছে এবং তারা এমন একটা প্যাকেজ তৈরি করেছেন যেটা কিনা খুব কম মূল্যে সাধারণ মানুষের কাছেও ডায়াবেটিসের একেবারে দেবদত্ত আশীর্বাদের মতো চলে আসবে। and that has been reported only yesterday at around 10 PM. শুধু যদি কালকের প্রসঙ্গের মধ্যে থেকে যাই, 18th of July, তাতেই দেখছি যে নতুন নতুন দিগন্ত রয়েছে একটা ছেলে বা মেয়ের কাজ করবার পক্ষে। আমি ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে দেখছি, ডাক্তারির দিক থেকে দেখছি, অন্যান্য বহু ক্ষেত্রে আর এই অসাধারণ কাজ হতে পারে। আমাদের যদি ভাবি যে মিসাইল টেকনোলজি, ভারতবর্ষের যে মিসাইল টেকনোলজি সেটা হয়তো আপনারা জানেন, আমি নিজে ওইখানটা ছিলাম বলে বলছি যে IGMDP যেটা ডক্টর কালাম শুরু করেছিলেন, ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওইটা একটা ব্রেক থ্রু। আগে ভারতবর্ষ হাঁ করে দেখতো যে সারা পৃথিবী মিসাইল করেছে, একটা মিসাইল নিয়ে আয়, নিয়ে সে দরজাতে চোরের মতো সেটাকে খুলে দেখ যে ওর মধ্যে কি আছে, তারপর যদি ওই কায়দাটা কিছু রপ্ত করা যায়, যাকে আমরা বলি রিভার্স ইঞ্জিনিয়ারিং। এর বেশি কিছু ছিল না। ডক্টর কালাম বললেন যে না, ওই সমস্ত ছাড়ো, ওদের কপি করে ও ওইভাবে হবে না, ফ্লপ হয়ে যাবে। আমাদের নিজস্ব মেধা, বুদ্ধি, পরীক্ষাগার, এই সমস্তকে ব্যবহার করে আমাদের মিসাইল তৈরি করতে হবে। এবং IGMDP যেটা ডক্টর কালামের ব্রেন চাইল্ড, সেটা দিয়ে অসাধারণ হয়েছে। এবং আপনারা মাঝে মাঝে দেখবেন অগ্নি, পৃথিবী, আকাশ, নাগ, যে সমস্ত মিসাইল, সেটা ডক্টর কালামের হাত ধরে সেগুলোর জন্ম হয়েছে এবং আমরা সেই জায়গাতে পৌঁছেছি। তাহলে মিসাইলটা ভালো না খারাপ? এমনিতে তো খুব খারাপ, তো ধামাক করে গিয়ে পরে আর বহু মানুষের মৃত্যু হয়। কিন্তু যদি ভাবি যে আমার ডিফেন্স বলে তো একটা জিনিস আছে, অন্যকে অন্তত ভয় দেখাবার জন্য আমাকে তো কিছু করতে হবে, নাকি সেখানেও আমি বেদ উপনিষদের বাণী বলবো। সুতরাং ডিফেন্স প্রিপেয়ারনেস এর জন্য আমি অন্যকে গিয়ে গায়ে পড়ে অ্যাটাক করবো না, অন্যের টেরিটরি অধিকার করবো না, কিন্তু ডিফেন্স প্রিপেয়ারনেস এর জন্য আমার মিসাইল না থাকলে জাস্ট এই জগতে পাত্তা পাওয়া যাবে না। সেইটা ভারতবর্ষে হয়েছে এবং ডক্টর কালামের দেহাবসান হয়েছে। এখনো মিসাইল প্রোগ্রাম হই করে চলছে, আমাদের মিসাইল অন্য দেশ কেনে। সুতরাং সেটা যদি একটা ছেলে বা মেয়ের চোখে সেই স্বপ্নটা জুড়ে যায়, সেই স্বপ্নটা লগ্ন হয়ে যায় যে এই সায়েন্স টেকনোলজির এই অ্যাডভান্সড ক্ষেত্রে আমি কাজ করব এবং এমন কাজ করব যেখান দিয়ে আমার লেখাপড়াটাও থাকবে, আবার যেখান দিয়ে সুপার জিনিস তৈরি হয়ে যাবে,
মিসাইল প্লাস এআই, স্যাটেলাইট প্লাস এআই। যে চন্দ্রয়ান কিছুদিন আগে, কয়েক বছর আগে হেডলাইন্সে এসেছিল, আপনারা বুঝতেই পারছেন যে সেই চন্দ্রযানের সঙ্গে যখন এআই যুক্ত হবে তখন কি অসাধারণ জিনিস তৈরি হবে। তো এই মিসাইল টেকনোলজি তার মধ্যে আবার খুব একটা অত্যাশ্চর্য জিনিস, কিন্তু একটা গোলমাল আছে। মার্টিন লুথার কিং জুনিয়র তিনি বলছেন, কথাটার মধ্যে একটু দীর্ঘশ্বাস আছে কিন্তু আশার বাণীও আছে। তিনি বলছেন, উই হ্যাভ গাইডেড মিসাইলস অ্যান্ড আনগাইডেড মেন। ওইখানে দীর্ঘশ্বাস, যে গাইডেড, মানে এই বক্তা যা বলছে এবার তার উল্টো দিকে স্রোত যাচ্ছে, যে গাইডেড মিসাইল টিসাইল আধুনিক টেকনোলজি অনেক বুঝলাম, কিন্তু মানুষগুলো কিরকম। সত্যি কথাই আপনারা জানেন এখনো যে যুদ্ধ চলছে, যে বাচ্চা মেয়েদের স্কুল, আরে তোকে মিসাইলটা ফায়ার করতে হবে মানে ওইখানেই করতে হবে, স্কুলেতেই করতে হবে, এবং যাতে রেকর্ড সময়ে রেকর্ড সংখ্যক মৃত্যু হয় এইটা ঘটাতে হবে। এবং এই মিসাইলের যে ব্যবহার সেটা হচ্ছে বহু ক্ষেত্রেই সিভিলিয়ান মারবার জন্য, যেটা আগে ছিল না। যত যুদ্ধই হোক মেয়েদের শিশুদের যেন কোনো ক্ষতি না হয়, এখন ঠিক তার উল্টো, যে ওই ক্ষতিটা করতে পারলে তবে তো আমার দাদাগিরিটা বোঝা যাবে। মার্টিন লুথার কিং জুনিয়র বলছেন, উই হ্যাভ গাইডেড মিসাইলস অ্যান্ড আনগাইডেড মেন। এইবার যদি কেউ ভাবেন যে না, মিসাইল তৈরি হবে, আরো সব ভালো ভালো জিনিস তৈরি হবে, অত্যাধুনিক প্রযুক্তির জিনিস তৈরি হবে, কিন্তু সেটা মানুষের কল্যাণের জন্য হবে। হয়তো মিসাইল মানুষের কল্যাণের জন্য হবে কি করে? তার উত্তর হচ্ছে ওইটাই, যে তার দ্বারা অন্যদেরকে রুখে দেওয়া যাবে, অন্যদের অ্যাটাককে প্রতিহত করা যাবে, অন্তত চিন্তার জগতে যে আমাদের এরকম প্রস্তুতি আছে। এবং এই যারা কিনা নিজেদেরকে সুরক্ষিত করলো, তারা কখনো অন্যের দেশকে গ্রাস করতে যাবে না, জগতের মধ্যে ওইরকম একটা উৎকট দাদাগিরি দেখাবে না, বরং সে মানুষের কল্যাণের জন্য এবার কাজ করবে। আমি রকেট উৎক্ষেপণ করতে জানি, স্যাটেলাইট উৎক্ষেপণ করতে জানি, এবং আমি স্যাটেলাইট উৎক্ষেপণ করে আবহাওয়ার যে গতি প্রকৃতি সেইটাকে বার করে আনতে পারি, এবং সেটা আমি প্রায় বিনা পয়সায় সমস্ত দেশের সঙ্গে শেয়ার করতে পারি, অথবা নামমাত্র মূল্যে শেয়ার করতে পারি, যাতে আমার দেশের থেকেও অনেক দরিদ্র দেশের কৃষক পত্নী রাত্রিবেলা নিশ্চিন্তে ঘুমোতে পারবে যে ঘরটা ভেসে যাবে না। আবহাওয়ার পূর্বাভাস অনেক তাড়াতাড়ি করে দিতে পারি আমার স্যাটেলাইট প্রযুক্তিকে ব্যবহার করে। এই যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে এর সঙ্গে ওই স্বামীজির বি, এইটার একটা কোথাও আছে মিল আছে, যে এরা I want to be a rocket engineer. I want to be a good doctor. I want to be a good technocrat. I want to be a freelance journalist come writer. কিন্তু ওই লেখনির দ্বারা, যেমন ওই মিসাইলের দ্বারা অন্যের ক্ষতি করতে পারি, তেমনি ওই লেখনির দ্বারা একটা ধর্মের সঙ্গে এমন আরেকটা ধর্মের সংঘাত বাঁধাতে পারি যে ফেসবুকে পোস্টেড হওয়ার আধ ঘন্টার মধ্যে বিভিন্ন পল্লীতে আগুন জ্বলে যেতে পারে। এই কথাগুলো এখনকার দিনের অতিশয়োক্তি নয়। সুতরাং আমার পোস্টিং, আমার লেখা, এবং মোর ইম্পর্টেন্টলি আমার যে চিন্তা ভাবনা, সেটা ডিস্ট্রাকটিভ না কনস্ট্রাকটিভ। যখন সেটা কনস্ট্রাকটিভ, যখন সেটা মানুষের উন্নতি করছে, তখন স্বামী বিবেকানন্দের মূর্তিকে আমাদের খুব মনে পড়ছে এই জন্যে যে এর সেই পুরুষার্থের বা পুরুষকারের জায়গাটা রয়েছে। মেয়ে হোক ছেলে হোক, পুরুষকার মিনস সামথিং দ্যাট ইয়েস আই ক্যান ডু ইট। সুতরাং সেই পুরুষকারের জায়গাটা রয়েছে, এবং সেই পুরুষকারটাকে ও কোন দিকে ব্যবহার করছে, ও ব্যবহার করছে সমাজের কল্যাণের জন্য। এইটা যদি কেউ করতে পারে তাহলে এই বিটা পুরোপুরি হচ্ছে। যে অন্যভাবে বলতে গেলে যে বি আ গুড স্যালারি আর্নার, এর মধ্যে তো দোষের কিছু নেই। যে এখন বলে কত কম্পেনসেশন, মাসে কত পাচ্ছ, বছরে কত পাচ্ছ, বি আ গুড ওয়েজ আর্নার, be a good salary earner, but the sentence doesn't end there. Be a good man, be a good woman at the same time. তখন যেন বি শব্দটা একদম ঝকঝক করতে আরম্ভ করছে। তার আগে বি শব্দটার মধ্যে একটু হতাশা, একটু জিজ্ঞাসা চিহ্ন, একটু আশঙ্কা থাকছে যে আপনি কি যেন বললেন যে ওয়েজ আর্নার, স্যালারি আর্নার, ওরে বাবা দেখেছি তো বিশাল মাইনে পায়, আর তাকে দেখলে বিশাল ভয়ও হয়।
এই যে জায়গাটা, সেখানে যখন সেই মানুষটা তার সঙ্গে সঙ্গে ভালো, তখন ঠিকঠাক আছে। আমরা বলছিলাম যে ব্যাক করে যাওয়া সময়ের সরণি ধরে ধরে, তাহলে এইটাকে আমাদের আগেকার দিনে বলা হয়েছে দুটো শব্দ, দুটো একটু কঠিন আছে। আমি অনেক কম বয়সে শুনেছিলাম, কিন্তু ব্যাপারটা বুঝতে একটুখানি সময় লেগেছিল। একটা হচ্ছে অভ্যুদয়, আমরা জানি, আরেকটা হচ্ছে নিঃশ্রেয়স। সংস্কৃত উচ্চারণে প্রথমটা স, পরেরটা স, নিঃশ্রেয়স। তাহলে অভ্যুদয় এবং নিঃশ্রেয়স। অভ্যুদয় মানে হচ্ছে ওই, তুমি রকেট ইঞ্জিনিয়ার হবে, তুমি ভালো লেখক হবে, তুমি ভালো অ্যাঙ্কার হবে, তুমি ভালো ওয়েব অ্যাক্ট্রেস হবে, কি যেন বলে, ওয়েব সিরিজের অ্যাক্ট্রেস হবে। এটা হচ্ছে অভ্যুদয়ের জায়গাটা। আর নিঃশ্রেয়স হচ্ছে যে যিনি ওয়েব সিরিজে অ্যাক্টিং করছেন, যাকে অসাধারণ দেখতে, যিনি একজন নায়ক বা নায়িকা, তিনি আবার 7-8টা অরফ্যান ছেলে মেয়ের জন্য খরচ দেন, তখন ছবিটা অন্যরকম হয়ে যাচ্ছে। যে ওই যে তার পেশা, ওটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। আর ওই যেটা নেশা, যে একেবারে লোকচক্ষুর অন্তরালে ওই ছেলে বা মেয়েগুলোর জন্য তিনি অর্থ ব্যয় করছেন, তাহলে এই লোকটা হয়ে গেল, এই লোকটা বা এই মহিলা গড়ে উঠেছে। স্বামীজির যে তার মধ্যে এই দুটো দিক অতি অবশ্যই আছে, এই দুটো দিক অতি অবশ্যই আছে। এবং সেটা কি করে বলছি, এত স্ট্রং কমেন্ট করছেন যে আমি তাকেই বলি মহাত্মা। মহাত্মার উল্টো কি হতে পারে, দুরাত্মা। দুরাত্মা মানে খুব বাজে, জাতা লোক, দানব টাইপের। স্বামীজি বলছেন আমি তাকেই বলি মহাত্মা যার হৃদয় থেকে গরিবের জন্য রক্ত ঝরে, তা না হলে সে দুরাত্মা। এই দুরাত্মা বলা মানে সাংঘাতিক রকমের একটা হিট করা, আমরা সেটা জানি যে একটা বাজে লোক। তাহলে তখন সে রকেট সায়েন্টিস্ট কি, সে জার্নালিস্ট কি, সেই প্রশ্নটাই উঠছে না। স্বামীজি এই ডেফিনিশন দিচ্ছেন যে যদি ভেতর থেকে অন্যের জন্য রক্ত না ঝরে, তাহলে সে দুরাত্মা। অন্যের জন্য রক্ত ঝরবে কেন? রক্ত ঝরে কথাটা বললেন তিনি, অন্যের জন্য শুধু কষ্ট পাওয়া বললেন না। কিন্তু হ্যাঁ, স্বামীজির একটা কথাও নেগেটিভ নয় যে তুমি এরকম নাও, তুমি এরকম নাও, এরকম নয়। তোমাকেও এরকম হতে হবে, তোমাকেও এরকম হতে হবে, সকলের জন্য ক্ল্যারিয়ন কল। আমাদের দেশে যে আমরা খাই, আজকে রবিবার, অনেকেরই আছে যে সকালে অমুকটা হবে কি রাত্রে তমুকটা হবে, এবং অনেকেই থাকেন এই অপেক্ষায় যে রোববারে ওইটা হবে। ও বাবরে, সারা সপ্তাহ যা যাচ্ছে, রোববারে সকাল সকাল গিয়ে বাজারে ইত্যাদি। এবার রোববারে তোমাদের কি হয়? তোমাদের সকালে কি হয়, বিকেলে কি হয়? মোমো হয় না পাঁঠার মাংস হয় না কি হয়? যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে তোমার রোববারে কি, তারা তো মুখ আলোকিত হয়ে উঠলো যে রোববার আসছে। আবার এমন যদি হয় কাউকে যে তোমাদের রোববারে কি হয়, তখন সে ফ্যাকাশে তাকালো। আগে যদি বা একটু হাসছিল টাসছিল, তারপরে ফ্যাকাশে হয়ে তাকালো। এরা কারা? এরা হচ্ছে তারা যাদের কিনা প্রত্যেক দিনই পেট ভরে না, প্রত্যেক দিনই পেট ভরে না। এবং হয়তো পরশু দিনকার কথা মনে আছে যে সেদিনকে মা এত কম রেঁধেছিল যে সারা রাত পেটে ছুঁচোয় ডন মারছিল। এই যে মানুষগুলো, এরা কারা? স্ট্যাটিস্টিক্স বলছে যে ভারতবর্ষের এখন 10-12% হচ্ছেন তারা যাদের দুবেলা দুটো মিল ঠিক মতো জোটে না। মোমো নয়, পাঁঠার মাংস নয়, রবিবার শনিবারও নয়, সব কটা দিন একই রকমের মনোটোনাস, বিবর্ণ, ম্যারম্যারে, হতাশা ব্যঞ্জক, ডিপ্রেসিং, যে পেট ভরছে না। এই মানুষগুলোর উপার্জন কত? এই মানুষগুলোর রাফ উপার্জন হচ্ছে, যাদের কথা বলা হচ্ছে, দিনে 200 টাকা। দিনে 200 টাকা। একজন লোকের তো বিন্দাস চলে যাবে, 200 টাকায় খাওয়া দাওয়া হবে না? উত্তর হচ্ছে হবে, কিন্তু আপনি একটা ভুল করলেন যে একজন নয়, পরিবারে 5 জন। তাহলে পরিবারে 5 জন এবং দিনে 200 টাকা মানে মাসে 6000 টাকা ইনকাম। এবং সেইটা কোনো কবি কল্পনা নয়, একটা দুঃখের বাতাবরণ সৃষ্টি করবার জন্য নয়, বড্ড জিতা জাগতা ক্যাটক্যাটে সত্য। এবং এই 6000 টাকা যে ইনকাম, সেটা হচ্ছে এরকম 10-12% অফ দ্য হোল পপুলেশন। সেই জায়গায় যদি একটু ঘাটেন তথ্য, যে সবচেয়ে বেশি, ভারতবর্ষের কথা বলছি, ভারতবর্ষের সবচেয়ে বেশি মাইনে যে পায় বা যা আর্ন করে, মাইনে বলবো না, ধরা যাক নিজের ব্যবসা, সবচেয়ে বেশিটা বলুন না কত হতে পারে? তাতে দেখা যাবে যে একটা ফিগার যদি আমি বলি, যারা এই তথ্যটা রাখেন তারা বলবে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, চমকাচ্ছি না, এটা জানি তো। সেই ফিগারটা হচ্ছে 8 কোটি, 8 crores per month। 8 crores per month is not a surprise in India.
তাহলে 8 কোটি একজনের আরেকজনের 200/4 সমান সমান 50 টাকা পার হেড প্রত্যেক দিনে। সেইখান থেকে বুঝতে পারি যে শুধু বিশাল বিশাল জীবনে অর্জনের কথা বললে জাস্ট হচ্ছে না, তার মানে আমি সচেতন নই। আমি সচেতন নই। কেউ যদি বলে যে আমার মাথা থেকে এইখান পর্যন্ত এই অবধি বেশ ভালো আছি, তারপরে কেমন আছি বড্ড ব্যথা যন্ত্রণা বলে, তো পুরোটা নিয়ে তো একটা সমাজ দেহ। এই সমাজ দেহের মধ্যে একটা অংশ টপ ওইরকম ঠিকঠাক আছে। কত? 1%। 1% হচ্ছে আমাদের দেশের মানুষ, যারা দেশের সম্পদের 40% হোল্ড করেন। সাংঘাতিক একটা তথ্য যে দেশের 40% সম্পদ 1% মানুষের হাতে রয়েছে। এই কথাগুলো বললে বড়দের কারো কারোর মনের মধ্যে হয়তো উঁকি মেরে যাবে, যেটা রাজনীতির দিকে যাচ্ছে বোধ হয় সেরকম নয়, বিশ্বাস করুন। এর মধ্যে রাজনীতি যে কোনো মুহূর্তে ঢুকে পড়তে পারে, কিন্তু সেটাকে বাদ দিয়ে একজন ছাত্রের মতো করে ভাবছি যে এই তথ্যগুলো কি। আচ্ছা, ইউএসএ চায়না থেকে খুব ভালো তা নয়, সেখানেও ধনী দরিদ্রের মধ্যে বিকট ব্যবধান। কিন্তু এই যে ব্যবধান, এবং যেখানে কিনা একজন সত্যিই ভাবছে রোববারে কি খাওয়া হবে, অষ্টমীর দিন কি খাওয়া হবে, বার্থডেতে কি খাওয়া হবে, সেখানে বাচ্চা তার আর বার্থডে আর কি কোথাও কিছু নেই, এই সত্যটা বড্ড বেশি দগদগে। এবং সেই সত্যের দিকে যদি আমরা জাগ্রত না থাকি, তাহলে বুঝতে হবে যে আমাদের এডুকেশন নিয়ে গোলমাল আছে। এবং তাতে আমি একটা লোককেও দোষ দিতে পারবো না, যেভাবে আমরা বড় হয়েছি তাতে এই তথ্যগুলো আমাদের কাছে আনা হয়নি। সেই তথ্যগুলো যেমন আজকে আমি চ্যাট জিপিটিতে গিয়ে পাবো, তেমনি ভুরি ভুরি পাবো এই ভাবটা স্বামী বিবেকানন্দের মধ্যে গিয়ে, যিনি কিনা বারবার গরিবদের কথা বলছেন এবং বলছেন গরিবদের ওঠাতে হবে। গরিবদের ওঠাতে হবে স্বামীজি দুটো দিক থেকে বলেছেন। একটা হচ্ছে উনি এই ডিভাইডের কথা জানতেন, কিন্তু আপনারা চমকে যাবেন হয়তো যদি বলি, এর মধ্যে যদি কেউ জানেন তিনি আমাকে ক্ষমা করবেন, আমি এমন ভাবে হয়তো বলে ফেলছি যে কেউ জানেন না। কিন্তু ঘটনা হচ্ছে যে কোন কোন এস্টিমেট বলছে যে ভারতবর্ষের ধনী দরিদ্রের মধ্যে এই মুহূর্তে যে ব্যবধান, সেটা ঔপনিবেশিক ভারতে যে ব্যবধান ছিল তার থেকেও বেশি হয়ে গেছে। এটা ভয়ঙ্কর কথা যে ওদেরকে আমরা গালাগাল দিয়েছি যে আমাদের দেশকে শোষণ করেছে, কিন্তু এখন ওই জন্যই বলছি যে সরকারই থাকুক না কেন ওই আলোচনাটা বাইরে, কিন্তু দেশের এই মুহূর্তের অবস্থা তাকে পরিবর্তন করবে আধুনিক প্রজন্ম। সুতরাং এই সরকার দায়ী, ওই সরকার দায়ী, ও তো অনেক হয়েছে ওই নিয়ে চর্চা। এই সময় আমরা যদি ভবিষ্যতের কথা ভাবতে চাই, তাহলে এইরকম ব্যবধান তো স্বামীজি দুটো দিক থেকে বলেছেন। একটা হচ্ছে যে গরিবদের সঙ্গে বড় লোকের যে ব্যবধান, সেটা উনি দেখেছেন, দেখে এক এক সময় উত্তেজিত হয়ে গেছেন। ভারতবর্ষের দক্ষিণ ভারতের কথা দেখেছেন, দেখে বলেছেন আরে এরা কি পাগল নাকি, ইটস আ ল্যান্ড অফ লুনাটিক্স, এরা পাগল। অস্পৃশ্য যাদেরকে বলেছে তাদেরকে এত অবহেলা কেউ করে, তাদের সঙ্গে এত জানোয়ারের মতো তাদের সঙ্গে কেউ ট্রিট করে, এরা কি পাগল? স্বামী বিবেকানন্দ এই কথা বলেছেন। ভারতবর্ষের সেই অস্পৃশ্য মানুষের প্রতি যে ব্যবহার, সেটা তিনি দেখেছেন। এইটা একটা দিক। তার এই ধনী দরিদ্র নিয়ে অনেকগুলো কথা বলা, রক্ত ঝরানো কথা বলার আরেকটা দিক আছে, সেটা হচ্ছে অসাধারণ, বিউটিফুল, মেলোড। সেটা হচ্ছে যে তুমি যদি সত্যিকারের ভারতবর্ষকে দেখতে চাও, তাহলে তার সাধারণ মানুষকে দেখো, তার দরিদ্র মানুষকে দেখো। একবার বলেননি যে বড় লোকেরা কেউ নয়, বাজি লোক, কিন্তু বলছেন যে সত্যিকারের ভারতবর্ষ চাষার কুটিরে শ্রমিকের কর্মস্থলে বেঁচে আছে। গরিব মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যে সদাচার, যে নৈতিকতা, সেটা অতুলনীয়। আপনাদের জীবনে হয়তো অজস্র অভিজ্ঞতা আছে, আমার জীবনের অভিজ্ঞতা হচ্ছে খুব ছোট স্কেলে। একজন রিক্সাওয়ালা, আমি জানি এবং চেহারা দেখেও বুঝতে পারি যে প্রচুর মদ খায়। এখন এদের সংসারগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আর লোকে বলে যে ও মদ খায় না, মদে ওকে খেয়ে ফেলে। আমি জানি, কিন্তু আমি জানি যে ও লেকচার দিয়ে কিছু লাভ হবে না, এবং আমি তার রিক্সায় উঠি, কখনো অকারণেও উঠি, যে আচ্ছা ঠিক আছে কিছু টাকা পেলাম। যে শর্ট রুটটার কথা বলছি বলে 20 টাকা ভাড়া, তো আমি 20 টাকা ভাড়া দিয়েছি। দিয়ে পুজোর কাছাকাছি কোনো একটা সময় একদিন ওরকম উঠেছি, উঠে নামবার সময় ভাবছি যে পুজো আসছে তো আর 50 টাকা যোগ করে দিই। কিছু চাইও না, কিছুও না, পরে যখন পকেটে দেখলাম 50 টাকার নোট আছে, তখন নাম্বার সময় ওকে দিয়েছি। আমাকে অবাক করে দিয়ে বলছেন যে পুজোর জন্য তো
বলে আমাকে ফেরত দিচ্ছেন, দিয়ে যে এই তো সেদিন দিলেন। মুহূর্তের মধ্যে আমি বুঝে গেছি যে ভুলে গেছিলাম কথাটা, যে এইবারের পুজোয় ওই 50 টাকা আগে একদিনকে দিয়েছিলাম, সেই মানুষটা বুঝে যখন আমাকে ফেরত দিচ্ছে আমি ফেরত নিয়ে নিলাম। হয়তো ফেরত না নিলেই ঠিক হতো, কিন্তু ঘটনার আকস্মিকতায় না পুরো চমকে গেলাম যে ওই রকম মানুষ, তার কাছে একটা 50 টাকা তো কিছু একটা, কিন্তু তার হচ্ছে যে ইনি একবার দিয়েছেন, তাহলে এবার পুজোয় আর কেন দেবেন। স্বামী বিবেকানন্দ যে ভারতবর্ষকে তাহলে ওই ওর আপত্তিটা কোথায়? ও ও ও কি আমার ইউনিভার্সিটি জেনে বলছে, আমার কি পরিচয় জানেও না, কিন্তু তার ভেতরে একটা কোথাও ন্যায় নৈতিকতা বলে আছে, যে এই লোকটা একবার দিয়েছে আবার ভুলে গিয়ে আমায় দিচ্ছে, এটা আমি জাস্ট নেবো না। ইন আদার ওয়ার্ডস, ধর্মে সইবে না। এই যে জায়গাটা ভারতবর্ষের মধ্যে আছে, স্বামী বিবেকানন্দ ওইটার দিকে পয়েন্ট আউট করেছেন, যে আমাদের গরিব মানুষকে বাঁচাতে হবে, তা না হলে এই দেশটা বাঁচবে না। এই দেশটা বাঁচবে না মানে কি রাজনৈতিক ভাবে অবলুপ্ত হয়ে যাবে তা নয়, কিন্তু এই দেশটা বাঁচবে না মানে হচ্ছে যে এদের মধ্যে থেকে, এই ভারতবর্ষের মধ্যে যে সদাচার আছে, যে ন্যায় নৈতিকতা আছে, ওইটা গ্রামের মানুষের মধ্যে, সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যে উনি প্রচুর পরিমাণে দেখেছেন। আমার না টাইমটা পুরো গুলিয়ে গেছে, ফলে আমাকে একটুখানি হেল্প করতে হবে, যে ঠিক আর কতক্ষণ বাদে থামলে ভালো হয়, কতক্ষণ বাদে থামলে ভালো হয়, ব্যাপারটা গুলিয়ে গেছে। এত সময় মনোযোগ দিয়ে শুনছেন তো, আমাকে একটু মিনিট ধরে বলে দিন, আমি সেই সময় কনক্লুড করবো। একটু কনসাল্ট করে আমাকে বলে দিন। তো স্বামীজি দেখেছেন যে এই ভারতের নিবেদিতা, নিবেদিতা ওনার থেকে 4.5 বছরের আন্দাজ ছোট, সিস্টার নিবেদিতা এবং আরো কয়েকজন মহিলা, তাদেরকে নিয়ে স্বামীজি ট্রেনে করে যাচ্ছেন, এবং ট্রেনে করে যখন যাচ্ছেন তখন নিবেদিতাই লিখছেন পরে ওর বইতে, যে স্বামীজি ভারতবর্ষের কথা বলতে বলতে যাচ্ছেন, কি অপূর্ব যাত্রাপথ। আর বলছেন যে বাইরে যখন দৃশ্যগুলো সব দেখা যাচ্ছে, উনি খুব ইমোশনাল হয়ে যেতেন স্বামীজি যখন বিরাট সবুজ মাঠ দেখতে পাওয়া যেত। নিবেদিতা বলছেন যে ওই সবুজ মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় আমাকে প্রায় বুঝিয়েছেন যে ওই যে মাঠ দেখছো, ওই মাঠের ওপারে কৃষকদের সব গ্রাম এবং কৃষকদের পরিবার, এর মধ্যে কোনো তত্ত্ব কথা নেই, বেদ বেদান্তের ব্যাখ্যা নেই। চাষির যে বউ, সে পুরো পরিবারটাকে মাথায় করে রাখে। এমনকি জানো, যদি অন্য গ্রামের কেউ ওইখান দিয়ে এসে রাত্রিরে আশ্রয় নেয়, তাহলে এই বউটি সেই মানুষটার জন্য সমস্ত বন্দোবস্ত করে দেন। এমনকি যেদিন সকালে সে চলে যাবে, তার আগের রাত্রিরে তার শোয়ার মাথার কাছে ওই সকালে যা যা লাগবে সেগুলো রেখে আসে, কিন্তু ওই বউটির মুখ সে দেখতে পায় না। নিবেদিতাকে বলছেন যে ত্যাগ এবং সেবা, এইটা হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য এবং ভারতবর্ষের চিরন্তন জননীর যে রূপ। কেউ যদি বলেন ও তাই বলে মেয়েরাই ত্যাগ স্বীকার করবে, সেটার উত্তর স্বামীজির মধ্যে আছে। উনি ওই ত্যাগের নেশাটা ধরাচ্ছেন, যে মেয়ে হোক ছেলে হোক, যে যত এই ত্যাগের মধ্যে দিয়ে যাবে, তার জীবন তত ঝলমল ঝলমল করবে। এবং নিবেদিতাকে এই জায়গাটা দেখাচ্ছেন যে চাষির বউ, তার জীবনের মধ্যে এইটা রয়েছে। কেন সিস্টার নিবেদিতা যে ভারতবর্ষে এসছেন, ঝকঝকে একজন আইরিশ মেয়ে, তাকে চাষির বউয়ের দৃষ্টান্ত দেখানো কেন? তার কারণ হচ্ছে এই নিবেদিতার মধ্যে দিয়ে মেয়েদের শিক্ষা হবে, এবং সেটা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল লাইনে হবে, সেখানে ইন্ডিয়ান রুটস থাকবে, মাইনাস ওই লোকাচারের অ্যালার্জি। লোকাচার হটাও, সেইটাকে হাঁটিয়ে সত্যিকারের ধর্ম যেটা, সেটা এই মেয়েটা, আমি পৃথিবী থেকে চলে যাব, কিন্তু এই মেয়েটার মধ্যে দিয়ে ভারতবর্ষের শিরায় শিরায় সেই পবিত্র রক্ত বইয়ে দেব। এই যে স্বামীজির স্বপ্ন, সেখানে তিনি এই দরিদ্র মানুষ এবং তাদের যে গল্প, সেটা বলছেন। সুতরাং ওই বি এর মধ্যে ওইটা রয়েছে, যে তুমি হয়ে ওঠো এবং দেশের সাধারণ মানুষকে বোঝো, সাধারণ মানুষের যে দুঃখ সেইগুলোকে বোঝো। কিছুই বলছেন না। আমাদের যে কোনো শিক্ষককে মুশকিল হচ্ছে যে তাকে যদি এরকম লিবার্টি দেওয়া হয়, সে ভয়ানক কেলেঙ্কারি, কখন থামবে বোঝা যায় না। এবার কিন্তু আপনাদের রিস্ক বাড়ছে, এটা আমি বলতে পারি। সুতরাং তাড়াতাড়ি একটা প্রতিবিধানের ব্যবস্থা করতে হবে। বলুন, 5 মিনিট। থ্যাংক ইউ। তো এইরকম হয়ে গেছে ব্যাপার। কেউ নাকি রাত্রের দিকে বক্তৃতা দিতে উঠেছিলেন, তখন মাঝে মাঝে মোবাইল করে টাইম দেখছিলেন, আর এই টাইম দেখছিলেন কিন্তু বলেই যাচ্ছে, এবং সে অনেক রাত হয়ে গেছে, সে বলেই যাচ্ছে, আর শ্রোতারা কোনো রকমে বসে আছেন যে উঠে যেতে পারছেন না বলে।
তাকে দু একবার ইঙ্গিত দেওয়া হয়েছে, কাগজ ফাগজ দেওয়া হয়েছে, অপ্রতিরোধ। মাঝে মাঝে মোবাইল দেখে, টাইম দেখে, আবার মোবাইল ঢুকিয়ে রাখে, আবার বলতে থাকে। করতে করতে একটা সময় উদ্যোক্তা তিনি একবারে মানে ইয়ে হয়ে গেছে, অসহ্য হয়ে গেছে তাকে ব্যাপারটা। তিনি এসে ফিসফিস করে বলছেন, স্যার আপনাকে আর মোবাইলের ডেটটা দেখতে, মোবাইলের টাইমটা দেখতে হবে না, একটু ডেটটা দেখুন এবার। তো এইরকম সমস্ত বিপদ থাকে যদি কাউকে রুখে না রাখা হয়। 5 মিনিট বলে যে খুব ওয়াইজ একটা ব্যাপার হয়েছে। আমরা বি পার্টটা বলেছি, ফরচুনেটলি মেকটা বলতে বেশি সময় লাগবে না। মেকটা হচ্ছে যে তুমি হও এবং হয়ে ওঠো। বি এন্ড মেককে যদি বাংলা করবার চেষ্টা করি, আচ্ছা আমি এইমাত্র 5 জানলাম, তো 5-এর জায়গায় 7, 7:30 হয়ে যেতে পারে, কেমন? তো বি এন্ড মেক, যে তুমি হও এবং হয়ে ওঠো। এই যে হও তার সঙ্গে সঙ্গে হয়ে ওঠো, এটা সবসময় তো দেখা যায় না। একজন মানুষ যখন নিজেকে গড়ে তুলছেন, তখন তার দায়িত্ব হচ্ছে অন্যদেরকেও গড়ে তোলা। আপনার এই যে প্রতিষ্ঠান বি এন্ড মেক, সেই প্রতিষ্ঠান যেটা সত্যি সত্যি করে তুলছে, যে বড়রা তারা হয়েছেন, হয়ে উঠছেন, এবং সেই সঙ্গে তারা নবীন প্রজন্মকে তৈরি করছেন। এবং সেই তৈরি করাটা হচ্ছে যে যেখানে সে নিজের জীবনে জাগতিক অর্থে প্রতিষ্ঠিত হবে এবং ওই মানবিকতার দিক দিয়েও প্রতিষ্ঠিত হবে। এই হয়ে ওঠো, হও এবং হয়ে ওঠো, এই হয়ে ওঠোটা ভারতের মতো দেশে ভীষণ জরুরি। যে বি অ্যান্ড মেক, শ্রীরামকৃষ্ণ একটা উদাহরণ দিতেন, যেটা এই সময় এই জুলাই মাসে খুব আবার সুন্দর আমের উদাহরণ আছে। তিনি বলছেন, এখনো ভাবলে হাসি পায়, তিনি বলছেন আম খেয়ে কেউ কেউ, তাহলে বুঝতে হবে খাটের তলা থেকে কোনো জায়গা থেকে একটা ছিল, সেখানে যে জোয়ার করেছে, অন্যরা দেখতে পাচ্ছে না, সে এটা ধরে নিতে হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথা বিরুদ্ধে এইসব দুষ্টুমির কথা লেখা নেই, কিন্তু ভঙ্গিটা এরকমই, যে কোনো জায়গা থেকে আমটাকে হস্তগত করেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আম খেয়ে কেউ কেউ মুখ মুছে ফেলে, কেউ কেউ আবার রেখে দেয় অন্যকে খাওয়াবে বলে। অসাধারণ জায়গা, যে ভালো জিনিসটা পেয়ে তারপরে অন্যকেও সেটা স্বাদ দেওয়ার ইচ্ছে। এই স্বামী বিবেকানন্দ বলছেন যে জীবনে তুমি যা পাবে, অ্যাট দ্য সেম টাইম অন্যকেও দিতে থাকো, আম খেয়ে মুখ মুছে ফেলো না। অসামান্য জায়গা, এবং সেটা এই দুটো জায়গাতেই খাটবে। একটা হচ্ছে যে তুমি যদি কোনো সাইটে গিয়ে, সেটা জবের সাইট হোক, অন্য কিছু হোক, যা হোক, সেখান থেকে তোমার জাগতিক উন্নতির কিছু একটা পেয়ে থাকো, যে ওরা লোক খুঁজছে, তুমি হয়তো একটা ইঞ্জিনিয়ার এবং সেখানে একটা বিশাল মাইনের চাকরির একটা পেয়েছো, আর দেখলে তারা একটা জিওগ্রাফির টিচারও খুঁজছে। এবার জিওগ্রাফির টিচার পাড়ার এক জেঠু বলেছিলেন তার মেয়ের জন্য বা ছেলের জন্য, যে দেখ ও তো জিওগ্রাফি নিয়ে করছে, খুব তো একটা রাস্তা, তোর যদি কিছু বাবু তো যদি কিছু থাকে টাকে বলিস। এইটা বলবো কি বলবো না, আমি ওই জব সাইটে অ্যাপ্লাই করলাম, এ করলাম, ও করলাম, 14 করলাম, আর ও যেটু বলেছে ওই শুনেছি, এখন আবার কে তাকে খবর দেবে, ইত্যাদি ইত্যাদি। না, আমি প্রস্তুত আছি যে আমি যখন হয়ে উঠছি, তখন অন্যকেও হয়ে উঠতে সাহায্য করব, অন্যকেও হয়ে উঠতে সাহায্য করবো, অ্যাটলিস্ট সেই ক্ষেত্রগুলোতে যেখানে অন্তত আমার সঙ্গে কোনো স্বার্থের ক্ল্যাশ নেই। কিন্তু এইটা আমরা অনেক সময় করি যে না ব্যাস আমারটা হয়ে গেছে মানে হয়ে গেছে। এটা লৌকিক দিক থেকে। আবার ওই মানবিকতার দিক থেকেও, যে ভালো কথা যা পাচ্ছি সেইটা অন্যের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করব। আমি আমার সুবিধে হয়তো যে আমি স্টুডেন্ট নিয়ে কাজ করছি, সুতরাং তাদের মানসিকতার জায়গাটা অনেকটা বুঝি। স্টুডেন্টের বাবা বা মা যিনি শিক্ষকতায় নেই, হয়তো অন্য পেশায় রয়েছেন, তিনি তার ছেলেকে বা মেয়েকে যতটা বুঝিয়ে বলতে পারবেন, আমার পক্ষে হয়তো আরেকটু সহজ, কারণ আমি তার জগৎটা অনেকটাই জানি। তাহলে আমি সেই এফর্টটা দেবো। তখন ভাবছি না যে কটার সময় প্রাইভেট টিউশনে পড়াতে যাব, কি করব। আমি কতগুলো ছেলে মেয়ে যার সঙ্গে আমার প্রাইভেট টিউশনের সম্পর্ক নেই, মাইনে তার বাবা মা আমাকে দেবে না, কিন্তু আমি কতগুলো ভালো কথা যদি বলে দিলে তার উন্নতি হয়, তার ডিপ্রেশন কাটে, তার মোবাইল ম্যানিয়া কমে, তাহলে সেটা তাকে বলবো না। এই যে জায়গা, যেখানে কিনা আমি আমার কথাগুলোকে এখনকার দিনে বলে শেয়ার করার, ভালো একটা শব্দ, তা আমি যদি এটা শেয়ার না করতে পারি, তাহলে ওই যে একটা উপবন্ধকতার মধ্যে যে বেঁচে থাকা, এইটা একটা ডেঞ্জারাস ব্যাপার। সেইটা স্বামী বিবেকানন্দ আমাদেরকে দেখাচ্ছেন। এক সেকেন্ড। স্বামী বিবেকানন্দ আমাদেরকে দেখাচ্ছেন যে দুটোই একই সঙ্গে হতে হবে, যে তোমাকে গড়ে উঠতে হবে এবং তোমাকে অন্যদেরকেও সঙ্গে সঙ্গে গড়ে তুলতে হবে। আজকে এখানে যারা বড়রা রয়েছেন এবং বিশেষ করে যারা ছাত্রছাত্রী, তাদের কাছে আমার এই বক্তব্য যে জানবেন, আমি
আজকে যে আপনারা সম্মান দিয়ে বক্তৃতা স্থলে নিয়ে এসেছেন, সেই জন্যে এই কথাগুলো বলছি, আদৌ নয়। আজকে যদি এখানে নাও আসতাম, তাহলেও স্বামীজির এই কথাগুলো আমার জীবনে মন্ত্রের মতো, কারণ আমি জানি আমার ক্ষেত্রেও অনেকটা পথ যেতে বাকি, এবং সেখানে ওই নিজে হয়ে ওঠা এবং সঙ্গে সঙ্গে অন্যের কাছে খ্রিস্টানরা বলেন সুসমাচার বয়ে নিয়ে যাওয়া। এই সুসমাচার বয়ে নিয়ে যাওয়া, দিস ইজ দ্য ডিমান্ড অফ দ্য আওয়ার। এবং সেটা ভারতবর্ষের ক্ষেত্রে আরো বেশি, যে ভারতবর্ষের দরিদ্রদের জন্য আমি যা বুঝেছি, ভারতবর্ষের মেয়েদের সম্মানের জন্য যা বুঝেছি, ভারতবর্ষের জেন্ডার ইনইকুয়ালিটিকে সরিয়ে দেওয়ার জন্য আমি যা বুঝেছি, সেটা বিবেকানন্দ থেকে আসুক, মা শারদা, শ্রীরামকৃষ্ণ, শ্রী অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, যার কাছ থেকে আসুক না কেন, আমি যেটা বুঝেছি সেটা আমার ভাই কি আমার বোন, আমার গুরুজন যারা, যার সঙ্গে আমার ওই রকম ডায়ালগ চলে, আমার গল্প করার সম্পর্ক যাদের সঙ্গে, তাদের কাছে আমি এইগুলোকে পৌঁছে দিতে পারছি কিনা। অতএব এক হচ্ছে যে ভালো হয়ে ওঠা, এই ভালো হয়ে ওঠার কোনো বিকল্প নেই। স্বামী বিবেকানন্দ সেই রাস্তাটা দেখাচ্ছেন, এতদূর পর্যন্ত বলছেন যে জানিস এমনি পড়ে পড়ে জং ধরে গেল, এ বাজে জিনিস, তার থেকে বরং ভেঙে গেল সেও ভালো। তারপর একটা জিনিস ব্যবহার হতে হতে ভেঙে গেল, কিন্তু জাস্ট পড়ে পড়ে জং ধরে গেল, এই জীবনে কোনো মানে হয় না। নেপালে হয়তো বলবে মানে হয়, জং বাহাদুর কিসব আছে, কিন্তু আমাদের দেশে হচ্ছে কি যে এর কোনো মানে হয় না, যে জাস্ট জং ধরে গেল গায়ে। এই যে স্বামী বিবেকানন্দ আনছেন, এবং এই জীবনটা নিশ্চয়ই দাউদ ইব্রাহিমের মতো বাঁচার জীবন নয়, এই জীবনটা মার্টিন লুথার কিং এর জুনিয়রের মতো বাঁচার, আমাদের দেশের মহামনীষীদের মধ্যে। এবং বারবার মনে রাখছি যে যতজন পুরুষের কাছ থেকে আমাদের শেখবার আছে, ততজনই বা তার থেকে বেশি নারীদের কাছ থেকে আমাদের শেখার আছে। এই যে জায়গাটা, এইভাবে যে জীবন, স্বামী বিবেকানন্দ বলছেন এটাই জীবন, আদারওয়াইজ তুমি যাই করো না কেন, আফটার অল তিলে তিলে তুমি জং অর্জন করছো। অন্যভাবে ইংরেজিতে বলতে গেলে তুমি জাঙ্ক টাইপের হয়ে যাচ্ছ। তো সুতরাং সেইখান থেকে বি অ্যান্ড মেকের যে জায়গাটা, এটা আমরা খুব করে আনতে চাইবো। মনে হচ্ছে 7.5 মিনিট মতো হয়ে গেছে। শেষে বলি যে আধুনিক কালের ছেলে মেয়েদের যে স্বপ্ন থাকে, আমার নিজের মাঝে মাঝে অবাক লাগে যে কত রকমের স্বপ্ন থাকে। একটা মেয়ে, তার মামা, সে মামাটা খুব কষ্ট করে সংসার চালায়, আর মেয়েটা ওর মামার উপরেই যে কোনো কারণেই হোক খুব বেশি ডিপেন্ডেন্ট আর্থিক দিক দিয়ে। তা ও, মামাটা আমাকে বললো যে ও আমাদের পরিচিত ছেলে, যে ও একটা ইয়ে কিনতে চাইছে, কম্পিউটার, আপনি একটু দেখে দেবেন যে কম্পিউটারটা কোন দামের। আর দেখো এইভাবে তো বলা যায় না, ওর কি প্রয়োজন সেটা বলো, আমি তাহলে আপনাকে সঙ্গে ফোনে কথা বলতে বলবো। আর এর বাজেট হচ্ছে 30,000 টাকা, একটা ল্যাপটপ, কম বাজেটই বলা যেতে পারে। তা আমি ভাবছি যে ওর কি পড়বে, নোটস ফোর্স কি রাখবে, কি বৃত্তান্ত, সেইগুলো একটু বুঝে তারপরে আবার আমারও অত তথ্য থাকে না, ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করবো যে কোন কনফিগারেশন। আমাকে অবাক করে দিয়ে বললো, তার মধ্যে তার সারল্য আছে, কিন্তু আমি অবাক হয়ে গেছি। আমি যখন বললাম যে হ্যাঁ রে, তুই যে ল্যাপটপটা চাইছিস ওটা ঠিক কি জন্য আমাকে বল, বললো আমি ওই যে না ঘুরে টুরে আসি, তারপরে যে রিলস গুলো করবো, ওটা এডিট করার জন্য কাজে লাগবে। আমার তখন প্রায় আকাশ থেকে পড়বার মতো ব্যাপার। আমি নোটস, পিডিএফ ইত্যাদি ভাবছিলাম, ওর ইউটিউবের জায়গায় আমার তখন প্রচন্ড রাগ হলো যে এক্ষুনি ফোনটা ছেড়ে মামাকে জানাবো। তো সেই প্রায় 101-এ ফোন করার মতো কেস আর কি। কিন্তু সেটাকে অনেক কষ্টে আমি নিজেকে নিবৃত্ত রাখলাম। এটাও জীবনের শিক্ষা, যে সে ভাবছে যে ওই রিলস টিলস করবে ইত্যাদি ইত্যাদি। তো কিন্তু এইসব নিয়েই মানুষ, আমারও যে আশা আকাঙ্ক্ষা স্বপ্নগুলো আছে, তার সবগুলো কি ঠিক ঠিক হচ্ছে? কিন্তু ঠিক ঠিক করে নেওয়ার আমরা চেষ্টা করছি। ওর স্বপ্ন হচ্ছে যে ওরকম রিলস বানাবে, তারপরে আবার সব কথা কথা বলে মামার যে বাজেট, তার মধ্যে থেকে একটা সুন্দর করে সুরা হয়ে গেল। এখন সে মেয়ে জীবনে খুব প্রতিষ্ঠার পথে, ওর বিয়েও আসন্ন। এই যে একজন কিছু চাইছে, এই চাওয়াটা যদি ভাবি যে নোটস রাখবে, কি চলো রিলস তৈরি করবে, এইরকম ভাবে যদি ভাবি যে নোটস থেকে রিলস হচ্ছে একটুখানি ঝকঝকে ব্যাপার, আরো ঝকঝকে কি হতে পারে? আরো ঝকঝকে হতে পারে যে বাড়ি হবে, গাড়ি হবে। এই গাড়ির মধ্যে, গাড়িতেও খুব ফ্যাসিনেটিং জিনিস। আমার একটা কাজ চলা হচ্ছে, গাড়ি আছে, কিন্তু আমি বহু মানুষকে দেখেছি যে গাড়ির ব্যাপারে এবং নতুন কি ফিচার্স আসছে, এবং আগের গাড়ি 1 বছরের মধ্যে বিক্রি করে দিচ্ছে, যে এখন উইন্ড স্ক্রিনে ওয়াইপার দেওয়া নতুন গাড়ি, এবং তার এই ফিচার, তার এই ব্লুটুথ, নানান রকম। সুতরাং আমি যদি বক্তৃতার শেষের দিকে
এবং একটা প্রতীকী ইমেজ ধরি যে একটা ছেলে বা মেয়ের কি মারাত্মক ইচ্ছে থাকতে পারে, তাহলে গাড়িতে বিএমডব্লিউ গাড়ি হতে পারে। বিএমডব্লিউ গাড়ি হচ্ছে একজন ছেলের ঐহিক, আমরা বলছিলাম যে ঐহিক এবং মানবিক, এরকম যদি বলি তাহলে ঐহিক উন্নতি তার যদি ইমোজি ভাবি, সেইটা হচ্ছে যে একটা বিএমডব্লিউ গাড়ি। আর বিএমডব্লিউ গাড়ি মানে অনেক দিক তুমি অর্জন করে ফেলেছো, বেশ ভালোই ইনকাম হচ্ছে আদারওয়াইজ বিএমডব্লিউ। বাভারিয়ান মোটর ওয়ার্কস, জার্মান কোম্পানি, ও মোটামুটি উচ্চারণ করতে গেলে মহা মুশকিল হয়ে যাবে, মোটামুটি বাভারিয়ান মোটর ওয়ার্কস, সেখান থেকে হচ্ছে বিএমডব্লিউ। এইটা যদি আধুনিক জগৎ ওই বিএমডব্লিউ ওয়ান্স अगेन অ্যাজ অ্যান ইমোজি যদি তার পেছনে ছোটে, তাহলে আপনাদের নিমতার এই আনন্দানুষ্ঠানে এসে আমি অবশ্যই ভাবতে চাইবো যে স্বামী বিবেকানন্দের অনুসারী হয়ে আমরা বিএমডব্লিউ কে একটু অন্যরকম করে নেবো, এবং সেটা হচ্ছে বি অ্যান্ড মেক উইজডম। ওই অ্যান্ডটাকে ছোট্ট করে বলি, তাহলে বি অ্যান্ড মেক উইজডম, এই যে বিএমডব্লিউ, এই জায়গাতে আমরা পৌঁছতে চাইবো। ফলে আধুনিক জগতের বিএমডব্লিউ থাকুক বা না থাকুক কিছু অসুবিধা নেই, আমাদের মধ্যে কজনের বিএমডব্লিউ আছে জানি না, তার জন্য উই আর নট মিসিং এনিথিং, কিন্তু উই উইল রিয়েলি বি মিসিং সামথিং যদি না স্বামীজির ওই বিএমডব্লিউ তে আমরা আসি, which stands for be and make wisdom. Thank you.